ভূমিকম্প এই শব্দটি আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু ভূমিকম্প আসলেই কিভাবে হয় সেটা কি আমরা স্পষ্টভাবে জানি? চলুন আজকে এই বিষয়টি আমরা খুব সহজভাবে বুঝে নিই। আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ আসলে তিনটে ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সবার ওপরে যে স্তর, সেটা আর্থ ক্রাস্ট বা ভূত্বক নামে পরিচিত। তার মধ্যে থাকে গুরুমণ্ডল, একদম কেন্দ্রে থাকে কেন্দ্রমণ্ডল। এগুলোর আবার সাবডিভিশন আছে, সেগুলি আমরা এখানে আলোচনা করছি না। শুধুমাত্র ভূমিকম্পের বিষয়টা স্পষ্টভাবে আমরা জেনে নেব। তো এই আর্থ ক্রাস্ট বা এই ভূত্বকটা একটা সলিড শক্ত পাথর, কিন্তু এটি একটা না, চ্যাপ্টা নয়। এটা অনেকগুলো বড় বড় টুকরো প্লেটে ভাগ করা রয়েছে। আবার সেই প্লেটগুলোর আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। যেরকম ভারত ও তার উপমহাদেশ জুড়ে যে প্লেটটি রয়েছে তার নাম দেওয়া হয়েছে ভারতীয় প্লেট বা ইন্ডিয়ান প্লেট। আবার ইউরোপ আর এশিয়া যে প্লেটের ওপর অবস্থিত, সেই প্লেটটির নাম দেওয়া হয়েছে ইউরো এশিয়া প্লেট। আবার এদিকে আছে আফ্রিকান প্লেট, আবার একটু পশ্চিমের দিকে গেলে প্যাসিফিক প্লেট। এভাবে বিভিন্ন বড় বড় প্লেটে ভাগ করা রয়েছে এবং তাদের নামকরণ করা হয়েছে। এবার এই প্লেটগুলি কিন্তু খুব গরম, নরম এবং গলানো একটি অংশের উপর ভেসে আছে, যে অংশটির নামকরণ করা হয়েছে অ্যাস্থনোস্ফিয়ার। এই অ্যাস্থনোস্ফিয়ারের উপর এই প্লেটগুলি ভেসে আছে। যেরকম জলের ওপর নৌকা ভেসে থাকে, ঠিক তেমনভাবে এরা ভেসে আছে। এবার এই প্লেটগুলি নিজেদের মধ্যে ধাক্কা খায়, কিন্তু এই ধাক্কা তিন রকম হতে পারে। মানে একে অপরকে ধাক্কা দিচ্ছে, এরকম হতে পারে। আবার একে অপর থেকে একটু দূরে চলে যাচ্ছে, এরকম হতে পারে। আবার একে অপরের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। তো এই যে মুভমেন্ট হচ্ছে বা এই যে চলাচল করছে, এটাও কিন্তু ভূ অভ্যন্তরীণ পরিচলন স্রোতের জন্য হচ্ছে। এই পরিচলন স্রোতের ফলে ঘূর্ণমান স্রোত পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হয়। যেমন আরেকটু ভেঙে বলি, পৃথিবীর ভেতরে খুব গরম ম্যাগমা আছে, আর আমরা জানি গরম জিনিস হালকা হয়ে উপরে উঠে যায়, ঠান্ডা জিনিস তুলনামূলকভাবে ভারী হয়ে নিচে নেমে যায়। এই ওঠানামার ফলেই পরিচলন স্রোত সৃষ্টি হয়। একটি উদাহরণের দ্বারা আমরা বুঝি। ধরুন আপনি একটি গামলাতে একটু জল বসিয়েছেন। এবার জলটা সবার প্রথমে গামলার নিচের অংশে গরম হবে। যখনই নিচের অংশে গরম হবে, সেই নিচের অংশের গরম এবং হালকা হয়ে যাওয়া জলটি ওপরের দিকে উঠে আসবে। তুলনামূলকভাবে ওপরের দিকে জলটি ঠান্ডা থাকবে, সেজন্য সেই জলটি ভারী থাকবে এবং সে নিচের দিকে নিচে চলে আসবে। আবার যখন সে নিচে চলে আসবে, তখন সে ওপরের জলের তুলনামূলকভাবে একটু গরম হলে সে আবার ওপরে উঠে যাবে। ওপরের হালকা সেই গরম জলটি আবার নিচে নেমে আসবে। এভাবেই পরিচলন স্রোত ঘূর্ণমান আকার নেয়। ঠিক একই ঘটনা ভূ অভ্যন্তরে কিন্তু ঘটতে থাকে। আমরা জানি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে যাওয়া যায়, তত উষ্ণতা বাড়তে থাকে। সুতরাং নিচের দিকের যে ম্যাগমা, সেটি তুলনামূলকভাবে গরম হলে একটু হালকা হয়ে যখন উপরে উঠে আসে, তখন ওপরের দিকে তুলনামূলকভাবে ঠান্ডা ম্যাগমা নিচের দিকে নেমে যায়। কিন্তু এই প্রক্রিয়াটা ঘটানোর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যায়। সেটা হলো, যখন এই যে মুভমেন্ট হচ্ছে, তখন তার উপরে ভেসে থাকা প্লেটগুলিও কিন্তু বাঁ দিকে অথবা ডান দিকে সরতে শুরু করে বা চলতে শুরু করে। এইভাবেই চলাচল করতে থাকে এক একটি প্লেট। এবার দুটি প্লেট যখন একে অপরকে যখন ধাক্কা দেয়, তখন সেই চলাচলকে বলা হয় কনভার্জেন্ট মুভমেন্ট। আবার একে অপর থেকে দূরে সরে গেলে তাকে বলা হয় ডাইভার্জেন্ট, এবং একে অপরকে ঘষে পাশাপাশি যদি চলে যায়, তখন তাকে বলা হয় ট্রান্সফর্ম মুভমেন্ট। এবার আপনারা নিজেরাই বলতে পারবেন তিন ধরনের মুভমেন্টের মধ্যে কোনটির ফলে ভূমিকম্প হতে পারে। কনভার্জেন্ট মুভমেন্ট, অর্থাৎ একে অপরের দিকে যখন এগিয়ে আসে, এই ধাক্কার ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ সময় ভূমিকম্প দেখা যায়। এক্ষেত্রে দুটি প্লেটের একটি প্লেট অন্য প্লেটের নিচে যখন ডুবে যায়, অর্থাৎ সাবডাকশন জোনের মধ্যে প্রবেশ করে, তখন সেটি আস্তে আস্তে নিচের দিকে সরতে শুরু করে। কিন্তু এক্ষেত্রে প্লেটগুলি চলাচলের ক্ষেত্রে কোনোভাবে যদি বাধাপ্রাপ্ত হয় বা কোনোভাবে যদি আটকে যায়, তাহলে সেখানে স্ট্রেস বা চাপ জমতে থাকে। একটা সময় পরে সেই স্ট্রেস বা চাপ এত বেশি হয়ে যায় যে সেটা আর ধরে রাখতে পারে না। তখন হঠাৎ করে সেই চাপটা যখন মুক্ত হয়, তার রেজাল্টই হয়ে দাঁড়ায় ভূমিকম্প। অর্থাৎ যেখানে এই স্ট্রেস বা চাপটি জমতে শুরু করে, সেই পয়েন্টটিকে বলা হয় হাইপোসেন্টার বা ফোকাস। এবং সেই ভূমিকম্পটা সবার প্রথমে যেখানে অনুভূত হয়, সেই জায়গাটিকে বলা হয় এপিসেন্টার। এবার এই ভূমিকম্প বিষয়টি কিন্তু আরও ব্রড। খুব বেসিক কনসেপ্টটা আমরা খুব সহজে বুঝে নিচ্ছি। এর মধ্যে ভূমিকম্পের এই তরঙ্গের বিভাজন রয়েছে,
অর্থাৎ প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ বা লাভ ওয়েভ, এই সমস্ত বিষয় রয়েছে, সেগুলি আলাদাভাবে আলোচনা করা যাবে। এরপর আরও একটি বিষয় আমরা এখানে ক্লিয়ার করে নিতে পারি, সেটা হলো এই কনভার্জেন্ট বাউন্ডারি যেখানে গঠিত হয়, অর্থাৎ দুটি প্লেট একে অপরের দিকে যখন এগিয়ে আসে কনভার্জেন্ট মুভমেন্টের ফলে, তো সেই জায়গাতেই কিন্তু সবথেকে বেশি ভূমিকম্প হওয়ার প্রবণতা দেখা যায়। এই অঞ্চলেই কিন্তু বড় বড় পর্বতশ্রেণীরও সৃষ্টি হয়। ভূমিকম্প কখন হবে এটা কিন্তু প্রেডিক্ট করা অসম্ভব, কারণ আমরা জানি না প্লেটের ভেতরে ঠিক কতটা চাপ জমেছে। যেদিন চাপ বেশি হয়ে যায়, ফাটল ধরে, শক্তি বেরিয়ে আসে, কাঁপুনি হয়, সেটাই আমরা ভূমিকম্প হিসেবে চিনি। তাই বিজ্ঞানীরা কেবল এটা বলতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হতে পারে, কিন্তু এটা বলতে পারে না আগামী মঙ্গলবার দুপুর 2টোর সময় ভূমিকম্প হবে। এটা কিন্তু একেবারেই অসম্ভব। ভূমিকম্পের তীব্রতা কিভাবে মাপা হয়? দেখো বন্ধুরা, ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে মাপা হয়। সেই স্কেলের যদি 4 ইউনিটের নিচে যদি ভূমি স্কেলের কম্পন মাত্রা থাকে, তাহলে সেরকম ধ্বংসাত্মক ভূমিকম্প হয়েছে বা ভয়াবহ ভূমিকম্প হয়েছে এরকম মনে করা হয় না। কিন্তু 7-এর ওপরেই যদি উঠে যায় রিক্টার স্কেলের মান, তাহলে কিন্তু সেটা ধ্বংসাত্মক হতে পারে। আর 9-এর ওপরে যদি উঠে যায়, তাহলে সেই শহর বা সেই গ্রাম যেখানে ভূমিকম্প হবে, 9 রিক্টার স্কেলের ওপরে সেই শহর বা গ্রাম পুরোই ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়া ভূমিকম্প নিয়ে যদি আরও ইন ডিটেলসে আলোচনা করা যায়, সেটা করা যেতেই পারে। এই সহজ ভিডিও মারফত আমরা যে একটা বেসিক কনসেপ্ট বা বেসিক জিনিস সম্পর্কে জানলাম, সেটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এটা কি ইন ডিটেলসে আরও আলোচনা করা উচিত কিনা বা আমাদের এটা জানা উচিত কিনা, সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে আলাদা করে আরেকটু ব্রিফলি আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করতে পারি। তো আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।